ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে শুভ্র খান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা 3-4-2021 অর্থাৎ 3 এপ্রিল 2021-এর আরআরবি এনটিপিসি সিবিটি 2 এর একটা বিগত বছরের প্রশ্নপত্র আলোচনা করব। এটা 3 এপ্রিল প্রথম শিফটের প্রশ্নপত্র, ঠিক আছে? এটা কিন্তু নোট করে নেবে তোমরা যারা দেখছো। তোমাদেরকে বলে দিই, আমরা অলরেডি তোমার সিবিটি 1-এর যে পিওয়াই কিউ রয়েছে সেগুলো করে নিয়েছি, ঠিক আছে, এনটিপিসি পরীক্ষার জন্য। এবং এখন বর্তমানে যেটা চলছে সিবিটি 2, অনেকগুলো ক্লাস তোমাদেরকে করানো হয়েছে। তোমরা সেখানে প্লে লিস্টে গিয়ে পরে ক্লাসগুলো করবে, ঠিক আছে? তার আগে আরেকটা জিনিস বলি, যে রেল পরীক্ষাকে টার্গেট করে, ঠিক আছে, রেলের দুটো পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছে জানো, এনটিপিসি এবং গ্রুপ ডি। তো এই দুটো পরীক্ষাকে টার্গেট করে একটা স্পেশাল ব্যাচ লঞ্চ করা হয়েছে, যে ব্যাচটা তোমাদের এনটিপিসি এবং গ্রুপ ডি এই দুটো পরীক্ষারই প্রস্তুতি করাবে, ঠিক আছে? দেখো, তোমরা সেলফ স্টাডি করেও সফল হতে পারো, কিন্তু কি বলো দেখি, বর্তমান দিনে যে কম্পিটিশন, ঠিক আছে, সেই কম্পিটিশনের যুগে যদি তোমরা একটু এগিয়ে থাকতে চাও, তাহলে তোমাদের কিছু স্ট্র্যাটেজি প্রয়োজন, একটা গাইড প্রয়োজন, ঠিক আছে? যারা এই সব বিষয়ের দিক থেকে এক্সপার্ট, তাদের কাছে তোমাদের একটা গাইড নেওয়া প্রয়োজন। তার কারণেই এই ব্যাচগুলো লঞ্চ করা, ঠিক আছে? এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্ট টিচার থাকবে, যারা তোমাদেরকে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি দিবে, যে কি করলে তোমরা এই ব্যাচটা বা এই পরীক্ষাগুলোকে ক্র্যাক করতে পারবে, ঠিক আছে? এটা 6 মাসের কোর্স থাকবে, মাত্র 1500 টাকা, যেটা তোমাদের ওয়ান টাইম পেমেন্ট। একবার পেমেন্ট করলেই বাস, আর দেখতে হচ্ছে না। যতদিন না তোমাদের পরীক্ষা হচ্ছে ততদিন তোমাদেরকে ব্যাচটার এক্সেস দেওয়া হবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস লাইভ ফরম্যাটে হবে, এবং লাইভ হওয়ার পর রেকর্ডেড ফর্মে তোমরা ক্লাসগুলোকে পাবে, ঠিক আছে? প্রত্যেক সপ্তাহে 18টা করে ক্লাস করানো হবে, সঙ্গে পিডিএফ, ইবুক, বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে। তোমাদেরকে 15টা ফুল মক টেস্ট, মানে পরীক্ষা এক্সামে যেমন হয় ঠিক একই প্যাটার্নে তোমাদেরকে ফুল মক টেস্ট 15টা দেওয়া হবে। টপিক ওয়াইজ বা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা মক টেস্ট সেটা তো হতেই থাকবে। এবং ডাউট ক্লিয়ারিংয়ের জন্য বা পিওয়াই কিউ অ্যানালাইসিস, ঠিক আছে, এসবের জন্য কিন্তু এই ব্যাচটা তোমাদেরকে হেল্প করবে, ঠিক আছে? চলো, আজকের প্রথম প্রশ্নটা আমরা দেখি। নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিল দ্বারা নিয়ন্ত্রিত নয়? ষষ্ঠ তফসিল বলতে কি, সিক্সথ শিডিউল দ্বারা নিয়ন্ত্রিত নয়? অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, ত্রিপুরা। তাহলে আমাদের যে 6 নাম্বার শিডিউলটা রয়েছে আমাদের সংবিধানের, সেখানে 6 নাম্বার শিডিউল দ্বারা কোন রাজ্যটা পরিচালিত হয় না বা নিয়ন্ত্রিত হয় না? অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম নাকি ত্রিপুরা? উত্তরটা করো তোমরা। দেখো, এই যে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ কিন্তু 6 নাম্বার তফসিল দ্বারা নিয়ন্ত্রিত হয় না। আমাদেরকে প্রথমত জানতে হবে তফসিল কি। দেখো, আমাদের মূল সংবিধানে টোটাল 8টা শিডিউল রয়েছে, এবং এই 8টা শিডিউলে 8 রকমের বিশেষ বিশেষ প্রাবধান দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে সংবিধান সংশোধনের মাধ্যমে এই 8টা শিডিউল 12টা শিডিউলে পরিণত হয়। বর্তমান দিনে আমাদের সংবিধানে টোটাল 12টা তফসিল রয়েছে, ঠিক আছে? তার মধ্যে এই যে 6 নাম্বার শিডিউলটা পড়ছে, 6 নাম্বার শিডিউলে কি বলা রয়েছে? স্পেশাল স্টেট, ঠিক আছে, কয়েকটা রাজ্যকে স্পেশাল রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে। স্পেশাল রাজ্যের সুবিধা কি? তারা কিছু কিছু বিষয়ে নিজেদের মতো করে আইন তৈরি করতে পারে। যেমন হাতিয়ার রাখা, কিছু কিছু উপজাতি রয়েছে যাদের হাতিয়ার থাকাটা তাদের মানে ধর্মের মধ্যে পড়ছে, এই ধরনের আইন তৈরি করা, ছোটোখাটো আইন তৈরি করার অধিকার তাদের রয়েছে। এই 6 নাম্বার যে তফসিলে স্পেশাল রাজ্যের কথা বলা হয়েছে, স্পেশাল রাজ্য কটা রয়েছে? স্পেশাল রাজ্য রয়েছে 4টা, টোটাল 4টা। 4টা কি কি? একটা হচ্ছে আসাম, ঠিক আছে, একটা হচ্ছে তোমার ত্রিপুরা, একটা হচ্ছে তোমার মেঘালয়, আর একটা হচ্ছে মিজোরাম। এই 4টা রাজ্য
আমাদের তফসিল 6 অনুসারে স্পেশাল রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। দেখো আমাদের সংবিধানের যে প্রথম শিডিউল রয়েছে, প্রথম, সেখানে আমাদের যে রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তাদের নিয়ে বর্ণনা করা হয়েছে। 2 নম্বরে বিভিন্ন বেতন, ঠিক আছে, যাদের বেতন আমাদের সংবিধানের কোনো আর্টিকেলে লেখা নেই তাদের বেতন সম্বন্ধে এখানে ধারণা দেওয়া হয়েছে, কে কত বেতন পাবে। 3 নাম্বার যে শিডিউল রয়েছে সেখানে বিভিন্ন মন্ত্রী বা তোমার বিভিন্ন যারা সরকারি কর্মচারী রয়েছে তাদের শপথ গ্রহণ সেই সম্বন্ধে বলা রয়েছে। 4 নম্বরে হচ্ছে তোমার রাজ্যসভার সিট, মানে কি কোন রাজ্য কতগুলো রাজ্যসভার সিট পাবে সেটা নিয়ে 4 নাম্বার যে তফসিল সেখানে আলোচনা করা হয়েছে। 5 নাম্বার হচ্ছে তোমার বিভিন্ন উপজাতিদেরকে নিয়ে আলোচনা, এবং 6 নাম্বার হচ্ছে স্পেশাল স্টেট, ঠিক আছে। আচ্ছা 7 নাম্বারে কি বলা হয়েছে? 7 নাম্বারে ক্ষমতার বিভাজন। ক্ষমতার বিভাজনটা কিরকম ভাবে করা হয়েছে? 3টে ভাগ করা হয়েছে। একটা ভাগ দেওয়া হয়েছে রাজ্যকে, একটা ভাগ দেওয়া হয়েছে কেন্দ্র সরকারকে, আর একটা হচ্ছে কনকারেন্ট। কনকারেন্ট মানে যে বিষয়ে আইনটা বা ক্ষমতাটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজন মিলেই ব্যবহার করবে, ঠিক আছে। তো আমাদের মূল সংবিধানে আমাদের রাজ্যের কাছে ছিল টোটাল 66টা বিষয়ে আইন তৈরি করার ক্ষমতা, কেন্দ্রের কাছে ছিল 96টা বিষয়, এবং দুজনকার কাছে ছিল 47টা বিষয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে বর্তমান দিনে রাজ্যের কাছে মাত্র 61টা বিষয় রয়ে গেছে, কেন্দ্র সরকারের কাছে 61টা বিষয়, এবং কনকারেন্ট লিস্টে রয়েছে 52টা, ঠিক আছে। এটা হয়ে গেল 7 নাম্বার। 8 নাম্বার শিডিউলে কি রয়েছে? এটা হচ্ছে ভাষা। আমাদের বর্তমানে টোটাল 22টি ভাষা সংবিধান দ্বারা স্বীকৃত পেয়েছে, ঠিক আছে, 8 নাম্বার শিডিউল অনুসারে। 9 নাম্বার, এটা মূল সংবিধানে ছিল না, পরবর্তী ক্ষেত্রে সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়। এখানে ল্যান্ড রিফর্ম ল, ঠিক আছে, ভূমি সুধার যে আইন সেটা যুক্ত করা হয়। 10 নম্বরে রয়েছে দলবদল আইন। 11 নম্বরে রয়েছে পঞ্চায়েত ব্যবস্থা, এবং 12 নম্বরে কি রয়েছে? মিউনিসিপালিটি। বুঝতে পেরেছো আমাদের 12টা শিডিউলে কি কি রয়েছে। এরপর দেখো এই 6টা যে তফসিল রয়েছে এগুলো মনে রাখার একটা শর্ট ট্রিক হচ্ছে স্পোর্টস। দেখো এস মানে হচ্ছে স্টেট অ্যান্ড ইউটি, পি মানে হচ্ছে পেমেন্ট, ও মানে ওথ, আর মানে রাজ্যসভা, টি মানে ট্রাইব, এস ফর স্পেশাল স্টেট। আর 1 2 3 4 5 6, ঠিক আছে। নেক্সট, জেনেভায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? জেনিভাতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? 31 অক্টোবর 2012, 12ই অক্টোবর 1993, 14ই নভেম্বর 2015, 24শে ডিসেম্বর 2003। কবে হয়েছে? দেখো এখানে একটু অপশন ভুল রয়েছে, এটা অরিজিনালি হয়েছে তোমার 2006 সালের মার্চ মাসের 15 তারিখে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, যেটার হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে জেনিভা। আর জেনিভা কোথায়? সুইজারল্যান্ডে অবস্থিত, ঠিক আছে। চলো নেক্সট, শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য 2019 সালে কোন ব্যক্তিকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন প্রদান করা হয়েছিল? 2019 সালে কিসের জন্য পেয়েছিল? শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য কি পেয়েছিল? ভারতরত্ন। কে পেয়েছে এরপর? নানাজি দেশমুখ, অমর্ত্য সেন, ভূপেন হাজারিকা, নাকি প্রণব মুখোপাধ্যায়? ঠিক আছে, 2019 সালে শিক্ষার জন্য বা এডুকেশন সিস্টেমে আমাদের রিফর্মের জন্য কে
ভারতরত্ন পেয়েছেন? উত্তরটা বলো তোমরা। তোমাদের সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবে, কারণ প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে ফ্যান অফ করে ক্লাস রেকর্ড করা একটু মুশকিলের ব্যাপার, ঠিক আছে? তো তোমাদের যদি অসুবিধা হয় সেই মুশকিলটাও না হলে একটু মানিয়ে নেব তোমাদের সুবিধার্থে, তো একটু তোমরা জানাবে, ঠিক আছে? দেখো, 2019 সালের যে ভারতরত্ন পুরস্কার শিক্ষার জন্য পেয়েছেন নানাজি দেশমুখ। নানাজি দেশমুখ একজন সোশ্যাল ওয়ার্কার, ঠিক আছে? এই যে ছবিটা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন নানাজি দেশমুখ। তিনি ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি যেটা হচ্ছে তোমার বিজেপি, বিজেপি পার্টির লোকসভাতে মানে এমপি হয়ে গিয়েছিলেন 1977 থেকে 80-তে, এবং রাজ্যসভাতে তিনি ছিলেন 1999 থেকে 2005, ঠিক আছে? এবং 2019 সালে তিনি ভারতরত্ন পান, এবং 1999 সালে তিনি পেয়েছেন পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন। পদ্মবিভূষণ পুরস্কারটি পেয়েছেন। 2019 সালে টোটাল 3জন ব্যক্তি ভারতরত্ন পেয়েছিলেন। একজনকার নাম হচ্ছে নানাজি দেশমুখ, একজনের নাম হচ্ছে তোমার প্রণব মুখার্জি, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, প্রণব মুখার্জি, আর একজন হচ্ছেন ভূপেন হাজারিকা, আসামের, ঠিক আছে? এই 3জন ব্যক্তিকে 2019 সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, যদি বলা হয় এখনো পর্যন্ত ভারতরত্ন পুরস্কার পাওয়া দুজন বিদেশি, বিদেশিরাও কিন্তু ভারতরত্ন পেতে পারে, ঠিক আছে? তো এখন পর্যন্ত দুজন বিদেশি মানুষ ভারতরত্ন পেয়েছেন। কে কে? একজন হচ্ছে খান আব্দুল গফফর খান, একটা নাম হচ্ছে খান আব্দুল গফফর খান, যিনি 1987 সালে 1987-এ ভারতরত্ন পেয়েছেন। আরেকজন হচ্ছে নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে? তিনি পেয়েছেন 1990 সালে। খান আব্দুল গফফর খানকে কি বলা হয়? সীমান্ত গান্ধী, ঠিক আছে? আচ্ছা, যদি বলা হয় 2025 সালে, সরি 2024 সালে, 25-এ কেউ ভারতরত্ন পায়নি এখনো পর্যন্ত, 2024 সালে ভারতরত্ন পুরস্কার কে কে পেয়েছেন 2024-এ? 2024-এরটা একটু নোট করে নাও। একটা হচ্ছে কর্পূরী ঠাকুর, দু নম্বর হচ্ছে লাল কৃষ্ণ আডবাণী, তিন হচ্ছে পি ভি নরসিম্হা রাও, পি ভি রাও। 4 নম্বর হচ্ছে চরণ সিং, 5 নম্বর হচ্ছে তোমার এম এস স্বামীনাথন। ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন, তিনিও 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোন প্রণালী, প্রণালী বলতে কি, দুটা সমুদ্রের মাঝখানের যে জায়গা, ঠিক আছে? ধরো এটা একটা দেশ এ, এটা একটা দেশ বি, এটা হচ্ছে সমুদ্র। তো এই দুটো দেশের মাঝখানে যখন সমুদ্র রয়েছে, তো যে জায়গাটা দিয়ে দুটো দেশকে কানেক্ট করছে, যে সমুদ্রটা, তাকে বলা হচ্ছে প্রণালী, ঠিক আছে? তো নিচের কোন প্রণালীটি আর্কটিক মহাসাগর, আর্কটিক মহাসাগর বলতে এটাকে বোঝাচ্ছে আমাদের উপর দিকে নর্থে রাশিয়ার কাছে যে মহাসাগরটা রয়েছে তাকে বলা হয় আর্কটিক মহাসাগর, ঠিক আছে? বলছে নিচের কোন প্রণালীটি আর্কটিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত করে?
এবং এটা হচ্ছে প্রশান্ত, নর্থ প্যাসিফিক ওশিয়ান, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। তাহলে কোন প্রণালীটা প্রশান্ত মহাসাগর এবং আর্কটিক মহাসাগরকে যুক্ত করছে? নরওয়েজিয়া সরি নরওয়েজিয়ান স্ট্রেট, বিউফোর্ড স্ট্রেট, বেরিং স্ট্রেট নাকি পাক প্রণালী, কোনটা আর্কটিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করছে? বলো কোনটা? সেটা হচ্ছে তোমার বেরিং স্ট্রেট বা বেরিং প্রণালী। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ বেরিং প্রণালী, এই যে দুটা দেশের মধ্যে সরু যে সামুদ্রিক এরিয়া তাকে বলা হচ্ছে প্রণালী। ঠিক আছে, দেখো এটা হচ্ছে তোমার নরওয়ে এবং ডেনমার্কে। কানেক্ট করে। আরেকটা হচ্ছে তোমার বিউফোর্ট স্ট্রেট, এই যে বিউফোর্ট সমুদ্র দেখতে পাচ্ছ, বিউফোর্ট স্ট্রেটটা হচ্ছে তোমার আলাস্কা এবং কানাডার কাছে, এই যে ইউএসএ এবং কানাডা, এই দুটার এই যে জায়গার সমুদ্রটা রয়েছে তাকে বলা হচ্ছে বিউফোর্ট সি। আর পাক প্রণালী হচ্ছে তোমার ভারত এবং শ্রীলঙ্কা। তোমরা জানো ভারতের যে ম্যাপটা, ঠিক আছে, আর এইখানটা আছে শ্রীলঙ্কা। তো ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে যে রাস্তাটা রয়েছে এটাকে বলা হচ্ছে পাক প্রণালী। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আরো কিছু সামুদ্রিক রয়েছে, যেমন গ্রেট চ্যানেল, একটা নাম হচ্ছে তোমার গ্রেট চ্যানেল, আমাদের দেশের মধ্যে রয়েছে। ঠিক আছে, গ্রেট চ্যানেল, গ্রেট চ্যানেল কি করে? আন্দামান নিকোবরকে, আন্দামান অ্যান্ড নিকোবরকে ইন্দোনেশিয়ার সাথে যুক্ত করে। ইন্দোনেশিয়ার যে সুমাত্রা আইল্যান্ড আছে তার সাথে আন্দামান এবং নিকোবরকে কে যুক্ত করে? গ্রেট চ্যানেল। আরেকটা হচ্ছে তোমার ডাক্কান পাস। ডাক্কান পাস হচ্ছে তোমার সাউথ আন্দামানের সাথে সাথে কার? লিটিল আন্দামানকে যোগ করে। ঠিক আছে, আরেকটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল কি করছে? আন্দামান এবং নিকোবরকে যুক্ত করে। আর 8 ডিগ্রি চ্যানেলটা হচ্ছে তোমার মালদ্বীপ এবং মিনিকয়, এই দুটো জায়গাকে কানেক্ট করে। মিনিকয় কোথায়? লক্ষদ্বীপে রয়েছে। ইন্টারনেটের একটি কম্পিউটার ড্যাশ দ্বারা চিহ্নিত করা হয়? ইমেল অ্যাড্রেস অফ দ্য ওনার, ক্রিপ্টোগ্রাফিক কোড, পাসওয়ার্ড নাকি আইপি অ্যাড্রেস? মানে কম্পিউটারের ইন্টারনেটটা কোন জায়গার থেকে চলছে এটা আমরা কিভাবে বুঝতে পারি? ইমেল অ্যাড্রেসের মাধ্যমে, ক্রিপ্টোগ্রাফিক কোডের মাধ্যমে, পাসওয়ার্ডের মাধ্যমে নাকি আইপি অ্যাড্রেসের মধ্যে? দেখো, আমি যে তোমাদেরকে, ধরো তোমরা ইউটিউবে ক্লাস করছো, তার জন্য কি দরকার? তোমাদের ইন্টারনেট দরকার। এবং তোমরা যে ইন্টারনেট ব্যবহার করছো তার একটা স্পেসিফিক কি রয়েছে জানো? আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস, এবং এই তোমার ফোনের যে আইপি অ্যাড্রেস রয়েছে এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে জানা যাবে যে তুমি কোথা থেকে ইন্টারনেটটা ব্যবহার করছো। ঠিক আছে, আইপি অ্যাড্রেসের সম্পূর্ণ নাম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। কি নাম? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ঠিক আছে, ক্রিপ্টোগ্রাফিক কোডটা কি? দেখো, ক্রিপ্টোগ্রাফিক হলো কোড ব্যবহারের মাধ্যমে তথ্য এবং যোগাযোগ সুরক্ষিত করার একটি অনুশীলন। ঠিক আছে, যাতে একে অপরের সাথে যোগাযোগটা সুরক্ষিত থাকে, প্রাইভেসি থাকে, সেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফিক কোড। ঠিক আছে, যাতে কেবলমাত্র অনুমোদিত পক্ষগুলি তথ্য অ্যাক্সেস করতে পারে তা নিশ্চিত করা যায়। অ্যালগরিদম এবং কি ব্যবহার করে? একটি অপাঠ্য বিন্যাসে এবং ব্যাক রূপান্তরিত করে। মানে ধরো জিনিসটা হচ্ছে কি জানো তো, তুমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করছো আর তোমার গার্লফ্রেন্ডও হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে।
ঠিক আছে, এটা হচ্ছে তুমি, আর এটা হচ্ছে তোমার গার্লফ্রেন্ড। ঠিক আছে, দুজনেই তোমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছো এবং দুজনেই একে অপরের সাথে কথা বলছো। ঠিক আছে, বেশ ভালো, হাই হ্যালো কি করছো, খাবার খেয়েছো, সব কিছু জিজ্ঞাসা করলে। এরপর তুমি যে একটা মেসেজ পাঠাচ্ছ, ঠিক আছে, ধরো তুমি হ্যালো লিখে পাঠালে, যদিও হ্যালো লিখো না, আরো অনেক কিছু লিখো, ঠিক আছে, যাই হোক হ্যালো লিখে পাঠালে। তো হোয়াটসঅ্যাপ কি করে জানো তো, এই যে তুমি হ্যালোটা লিখলে, এটা ডিরেক্ট কিন্তু তোমার গার্লফ্রেন্ডের কাছে আসে না, প্রথমে সার্ভারে যায়। সার্ভারে গিয়ে পরে এই হ্যালোটা বিভিন্ন কোডে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, বিভিন্ন কোডে চেঞ্জ হয়ে যায়। আবার যখন তোমার গার্লফ্রেন্ডের ফোনে যে সার্ভার সেখানে আসে, তখন সেটা ডিকোড হয়ে আবার হ্যালো লেখাতে চলে আসে। এটা কি জন্য হয়? ওরা তো চাইলে সরাসরি হ্যালোটা হ্যালো লিখেই পাঠাতে পারতো, কিন্তু হ্যালোটাকে চেঞ্জ করে কোড কেন করা হলো? কোড করা হয় এই কারণে, যাতে এই যে এ এবং বি, এই দুটো ফোনের মধ্যে যখন মেসেজটার আদান প্রদান হচ্ছে, এই দুজনকার মাঝে ঢুকে কেউ ইনফরমেশনটা যাতে নিয়ে নিতে না পারে, তার কারণে কি করা হয়, এই হ্যালোটাকে এখানে গিয়ে কোডে চেঞ্জ করে দেওয়া হয়। আবার এই ফোনে ঢোকার আগে সেটাকে ডিকোড করে তুমি যেরম ভাবে লিখেছো সেরম ভাবে পৌঁছানো হয়। এটা একটা বিশাল বড় সিস্টেম। ঠিক আছে, আমাদের কাছে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায় বলে আমরা বুঝতে পারি না। বুঝতে পেরেছো? চলো, এরপর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালে ভেবেচিন্তে মেসেজ পাঠাবে। তুমি যে মেসেজগুলো পাঠাচ্ছ সেগুলো হোয়াটসঅ্যাপ কিন্তু পড়ছে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ না পড়লে তুমি কি পাঠিয়েছো সেটাকে কোডে চেঞ্জ করতে পারবে না, স্বাভাবিক। ঠিক আছে, চলো, আচ্ছা বলো তো, যদি বলা হয় জিমেল, এই জিমেলের ফাউন্ডার কে? জিমেল, এটার ফাউন্ডারটা কে? মনে রাখবে, ফাউন্ডার হচ্ছে পল বুখাইট। ঠিক আছে, নেক্সট, আইসোটোপ শব্দটি কিসের সাথে সম্পর্কিত? আইসোটোপ একটি বন্ধন কাঠামো বিশিষ্ট মৌল, একটি মৌল যার পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই, বা একটি মৌল যার পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, একটি মৌল যার ভৌত ও রাসায়নিক গঠন একই। প্রথমত দেখো, এটা একটা ধরো মৌল 12x13, ধরো এটা একটা মৌল। এখানে এই যে 12টা রয়েছে, এটা হচ্ছে তোমার প্রোটন সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রোটন সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। এটা হচ্ছে তোমার মাস, তোমার যে অ্যাটমটা রয়েছে তার ভর হচ্ছে এটা। এবং যদি এখান থেকে আমরা নিউট্রন বার করতে চাই, নিউট্রন, তাহলে হচ্ছে তোমার এই 13 এবং 12কে বিয়োগ করলে যে এক পড়ে রয়েছে, এটা হচ্ছে তোমার নিউট্রন। ঠিক আছে, তো কি বলতে চাইছি যে আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে যাদের পারমাণবিক সংখ্যা এক, যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভরটা আলাদা, তাদেরকে বলা হচ্ছে আইসোটোপ। টোপ লাস্টে পি আছে, পি মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা একই, আইসোটোপ। যেমন তোমার হচ্ছে 92U235, আবার আরেকটা হচ্ছে 92U238। দেখো এই দুটার যে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা দুটারে 92, তাহলে এটা হচ্ছে একে অপরের আইসোটোপ। ঠিক আছে, এরপর বলছে একটি মৌল যার পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভরটা একই, তাকে কি বলবো? যার পারমাণবিক সংখ্যাটা আলাদা কিন্তু ভর একই। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার আইসোবার। সেটা কি বলা হয়? আইসোবার। এক্সাম্পল দেখো, এক্সাম্পল হচ্ছে তোমার 20Cu40, আর একটা হচ্ছে 18Ar40। তাহলে এদের দুজনকার কি পারমাণবিক ভরটা একই কিন্তু পারমাণবিক সংখ্যাটা আলাদা, এগুলোকে বলা হচ্ছে আইসোবার।
আবার আইসো ইলেকট্রন রয়েছে, একটা নাম রয়েছে আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন কি? যাদের ইলেকট্রন সংখ্যাটা সমান। যেমন ধরো একটা হচ্ছে 12 Mg ডবল পজিটিভ, আর একটা হচ্ছে সোডিয়াম। এটা দেখো এদের ইলেকট্রনটা একই, দেখো এখানে দুটো আছে, এখানে 12টা আছে, তাহলে এদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12 - 2 = 10। এখানে একটা পজিটিভ আছে, তাহলে 11 - 1 = 10, তাহলে দুজনকার ইলেকট্রন সংখ্যাটা একই, এটাকে বলা হচ্ছে আইসো ইলেকট্রন। ঠিক আছে, এরপর আইসোটোপেরই তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তাদের নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আইসোটোপ যেমন একটা হচ্ছে 1H1, 1H2, 1H3, এটা হচ্ছে হাইড্রোজেনের বিভিন্ন আইসোটোপ, এবং কোন আইসোটোপটার কি নাম সেটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন 1H1 এটাকে বলা হচ্ছে তোমার প্রোটিরিয়াম, প্রোটিরিয়াম। 1H2 এটার নাম হচ্ছে তোমার ডিউটোরিয়াম। আর 1H3 এটা হচ্ছে ট্রাইটোরিয়াম। ঠিক আছে, আবার কিছু কিছু মানে পরমাণু রয়েছে যাদের নিউট্রন সংখ্যাটা সমান। নিউট্রন সংখ্যা সমান, যেমন কি বললাম, যাদের নিউট্রন সংখ্যাটা সমান, নিউট্রন সেম, তাদেরকে কি বলা হয়? তাদের বলা হচ্ছে আইসোটোন। আইসোটোন যেমন একটা হচ্ছে 8, 0, 8O16, আর একটা হচ্ছে 6C14। দেখো এটারও যে নিউট্রন সংখ্যা 8, এটারও নিউট্রন সংখ্যা 8, তাহলে এগুলোকে বলা হচ্ছে আইসোটোন। তাহলে আমাদের কাছে মেনলি তিনটা জিনিস পড়ে রয়েছে। তিনটা জিনিস কি কি পড়ে রয়েছে একটু তোমরা ভালোভাবে সামারিটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, একটা হচ্ছে তোমার আইসোটোপ, ঠিক আছে, একটা হচ্ছে আইসোটোপ, একটা হচ্ছে তোমার আইসোটোন, একটা হচ্ছে আইসো বার, আর একটা হচ্ছে আইসো ইলেকট্রন। দেখো আইসোটোপস কি রয়েছে, মানে হচ্ছে তোমার প্রোটন বা অ্যাটমিক নাম্বার একই। টোন, টোন মানে হচ্ছে নিউট্রন, নিউট্রন একই। বার, বার আর ভার একই, তার মানে হচ্ছে অ্যাটমিক মাসটা একই হবে। আর ইলেকট্রন মানে ইলেকট্রনটা একই হবে। বুঝতে পারলে? পরবর্তী প্রশ্ন দেখো, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য অনুসারে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অনুসারে ভারতে বছর সহ ভুল জোড়াগুলি চিহ্নিত করো। মানে এখানে চারটা অপশন দেওয়া হয়েছে, চারটাই ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যুক্ত আছে, কিন্তু কত সালে যুক্ত হয়েছে সেখানে একটু ভুল রয়েছে, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। প্রথমেই রয়েছে তোমার লাল দুর্গ বা রেড ফোর্ট, যেটাকে আমরা বলি লাল কেল্লা। এই লাল কেল্লাটা 2007 সালে কি ইউনেস্কো সাইটে যুক্ত হয়েছে? হ্যাঁ, এটা ঠিক আছে। সাঁচি স্তূপ, ঠিক আছে, সাঁচি স্তূপটা কবে হয়েছে? সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত, এটার পুরাতন নাম হচ্ছে কাকনামা। ঠিক আছে, তো সাঁচি স্তূপটা কিন্তু 1988-তে নয়, 1989-এ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যুক্ত হয়েছে। ফতেপুর সিকরি, এটা কে বানিয়েছিল? আকবর, গুজরাট জয়ের পর। ঠিক আছে, এটা কিন্তু 1986 সালেই কিন্তু হয়েছে, এটাও ঠিক আছে। আগ্রা দুর্গ 1983, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার সাঁচি স্তূপ, যেটা 1989 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যুক্ত হয়, এবং এটাকে কে বানিয়েছিল? সম্রাট অশোক। এরপর তোমাদেরকে ইউনেস্কো নিয়ে কয়েকটা তথ্য দিচ্ছি, যেগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবে, পরীক্ষায় এখান থেকে পাবে। ঠিক আছে, কি বললাম? ইউনেস্কো। প্রথমত বলি যে ইউনেস্কো হচ্ছে একটা সংস্থা। ঠিক আছে, ইউনেস্কো কি করে? বিভিন্ন দেশের যে ঐতিহ্যযুক্ত স্থানগুলো রয়েছে
সেগুলোকে একটা লিস্টের মধ্যে রাখে এবং তাদের রক্ষণাবেক্ষণে কিছু হেল্প করে, ঠিক আছে। তো ইউনেস্কো এই যে সংস্থাটি, এটা স্থাপিত হয়েছিল তোমার 1945-এ, 1945 সালে এটা স্থাপিত হয়, ঠিক আছে। এটার হেডকোয়ার্টার হচ্ছে তোমার, প্যারিস, যেটা ফ্রান্সে অবস্থিত। আচ্ছা, যদি বলা হয় ওয়ার্ল্ড হেরিটেজ ডে কবে পালন করা হয়, সেটা হচ্ছে তোমার 18ই এপ্রিল, ঠিক আছে। যদি বলা হয় ভারতে বর্তমানে কতগুলি ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে, সেটা হচ্ছে 43টি। আর এই 43-এর মধ্যে নবীনতম যে জায়গাটা যুক্ত হয়েছে 2024 সালে, সেটা হচ্ছে তোমার ময়ডামস। ময়ডামসটা কি? এটা আসামে অবস্থিত এবং ময়ডামসটা হচ্ছে আসামের একটা রাজবংশ, অহোম রাজবংশ, তাদের সমাধি, ঠিক আছে। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? প্রথম যে অধিবেশন হয় সেখানে প্রেসিডেন্ট হিসাবে বা চেয়ারম্যান হিসাবে বা সভাপতি হিসাবে কে সভাপতিত্ব করেছিলেন? দাদাভাই নরৌজি, এ ও হিউম বা অ্যালান অক্টোবিয়ান হিউম, নাকি উমেশ চন্দ্র ব্যানার্জি, নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি? কে প্রথম যে অধিবেশনটা হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, সেইখানে সভাপতিত্ব করেছিলেন, ঠিক আছে, কে করেছিলেন? দেখো কে করেছিল, অনেকবার করিয়েছি তোমাদেরকে, সেটা হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি, ঠিক আছে, উমেশ চন্দ্র ব্যানার্জি। দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা এখন তোমরা রাহুল গান্ধীকে দেখতে পাও যে পার্টির হয়ে হাত চিহ্ন, সেই পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এটার স্থাপনা হয়েছিল তোমার, 28শে ডিসেম্বর 1885, ঠিক আছে। আচ্ছা, এটার স্থাপনা করেছিল কে? স্থাপনাটা কে করেছিল, স্থাপক কে? সেটা হচ্ছে এ ও হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম। এবং তোমরা জানবে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রয়েছে বা ভারতীয় জাতীয় কংগ্রেস রয়েছে, তারা প্রত্যেক বছর কি করে অধিবেশন করে, প্রত্যেক বছর, এভরি ইয়ার কোনো না কোনো জায়গায় একটা অধিবেশন করে। তো তাদের যে প্রথম অধিবেশন, ঠিক আছে, প্রথম অধিবেশন, ফার্স্ট অধিবেশন, এটা হয়েছিল তোমার বম্বেতে। বম্বের কোথায় জানো? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, এইখানে প্রথম তাদের বৈঠক হয় এবং প্রথমবার সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি, ঠিক আছে। আর এই অধিবেশনটাতে টোটাল 72 জন সদস্য অংশগ্রহণ করেছিল। কতজন? 72 জন সদস্য অংশগ্রহণ করেছিল। কবে হয়েছিল? 28শে ডিসেম্বর 88-85, 1885-তে হয়েছিল। আচ্ছা, যদি বলা হয় দাদাভাই নরৌজি, যাকে বলা হচ্ছে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, এনার লেখা বইটার নাম কি? পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ইনি 1886 সালে সভাপতিত্ব করেছিলেন এবং এটা কোথায় হয়েছিল জানো? ক্যালকাটা, যেটা বর্তমানে আমরা কলকাতা জানি, তখন নাম ছিল ক্যালকাটা। আচ্ছা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তিনি 1902 সালে সভাপতিত্ব করেছিলেন আহমেদাবাদ অধিবেশনে, ঠিক আছে। যদি প্রশ্ন আসে যে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন,
তার নাম হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি। কত সালে? 1887 সালে, 1887। আচ্ছা, যদি বলা হয় প্রথম বিদেশি সভাপতি হচ্ছে জর্জ ইউলে। 1888-তে এলাহাবাদ যে অধিবেশন, সেখানে তিনি সভাপতিত্ব করেছিলেন। যদি বলা হয় প্রথম মহিলা, সেটা হচ্ছে তোমার অ্যানি বেসান্ত। 1917-তে ক্যালকাটা অধিবেশন। যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলা, কারণ অ্যানি বেসান্ত আর ভারতীয় নয়, প্রথম ভারতীয় মহিলা যিনি সভাপতিত্ব করেছিলেন সেটা হচ্ছে সরোজিনী নাইডু। কত সালে? 1925 সালে। কোথায় হয়েছিল এটা? কানপুর অধিবেশন। ঠিক আছে, চলো নেক্সট। ইডুক্কি হাইড্রো ইলেকট্রিক প্রকল্পটি নিম্নলিখিত কোন নদীর উপর নির্মিত? গঙ্গা, পেরিয়ার, তাপ্তি নাকি কোসি? ইডুক্কি হাইড্রো ইলেকট্রিক জল বা হাইড্রো ইলেকট্রিক যে প্রকল্প রয়েছে, এটা কোন নদীর উপর গড়ে উঠেছে? গঙ্গা, পেরিয়ার, তাপ্তি নাকি কোসি? কোন নদীর উপর বলো? ইডুক্কি হাইড্রো ইলেকট্রিক প্রকল্প, ইডুক্কি হাইড্রো ইলেকট্রিক প্রকল্প, এটা হচ্ছে তোমার পেরিয়ার নদীর উপর। পেরিয়ার নদীটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার কেরালা। ঠিক আছে, চলো। কোসি নদীর ওপর আছে কোসি ব্যারেজ, আর গঙ্গা নদীর ওপর আছে ফারাক্কা ব্যারেজ। আমাদের ফারাক্কাতে কি রয়েছে? ফারাক্কা ব্যারেজ। ঠিক আছে, চলো নেক্সট। ইয়ং বেঙ্গল আন্দোলন কে শুরু করেছিলেন? ইয়ং বেঙ্গল আন্দোলন রাজা রামমোহন রায়, সেনিস ক্লাইভ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি হেনরি ভিভিয়ান ডিরোজিও? ইয়ং বেঙ্গল আন্দোলন কে শুরু করেছিল বলো? ইয়ং বেঙ্গল আন্দোলন কে শুরু করেছিল? রাজা রামমোহন রায়, সেনিস ক্লাইভ নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি হেনরি ভিভিয়ান ডিরোজিও? কে করেছিল? দেখো, ইয়ং বেঙ্গল আন্দোলনটা করেছিল হেনরি ভিভিয়ান ডিরোজিও। ঠিক আছে, হেনরি ভিভিয়ান ডিরোজিও করেছিল। এই হেনরি ভিভিয়ান ডিরোজিওকে বলা হয় আধুনিক ভারতের প্রথম রাষ্ট্রবাদী কবি। কবি, ঠিক আছে। আচ্ছা, রাজা রামমোহন রায় কি করেছিল? ব্রাহ্ম সমাজের স্থাপনা করেছিল। কত সালে করেছিল? 1828। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেছিল? বিধবা বিবাহ প্রচলন। কত সালে করেছিল? 1856। হেল্প করেছিল কে? লর্ড ক্যানিং। ঠিক আছে, এরকম আরো কয়েকটা সমিতি রয়েছে, যেমন থিওসফিক্যাল সোসাইটি। থিওসফিক্যাল সোসাইটি 1875 সালে এটা স্থাপিত হয়, এবং কে করেছিল? হেলেন পেট্রিবোনা। নেক্সট। নেক্সট হচ্ছে তোমার সরি নিম্নলিখিত কোন সংশোধনী পঞ্চায়েত আর্থিক ক্ষমতা প্রদান করে
এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সাহায্য করে। কোন সংবিধান সংশোধনটা পঞ্চায়েতকে আর্থিক ক্ষমতা প্রদান করে? ৭৪তম সংবিধান সংশোধন, 64th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, নাকি 63rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, নাকি 73 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট? কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতে আর্থিক ক্ষমতা প্রদান করা হয়? কোনটাতে? তো দেখো, এটা হচ্ছে তোমার 73rd যে সংবিধান সংশোধন রয়েছে সেইটা 73rd। ঠিক আছে, কত সালে হয়েছিল এটা? 73rd 1992। 74-এর মাধ্যমে কি হয়েছিল? মিউনিসিপালিটি। আমাদের যে 12 নম্বর শিডিউল রয়েছে সেখানে 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে মিউনিসিপ্যালিটিকে অ্যাড করা হয়। পঞ্চায়েত ব্যবস্থা আমাদের সংবিধানের ভাগ 9-তে আলোচনা করা হয়েছে। ভাগ 9, আর্টিকেল নাম্বার 243 থেকে 243 পর্যন্ত। ঠিক আছে, নেক্সট, ভারতের আধুনিক শিক্ষার প্রসারে রাজা রামমোহন রায়কে সাহায্যকারী ডাচ ব্যক্তির নাম কি? যে রাজা রামমোহন রায়কে হেল্প করেছিল, ডিরোজিও, গ্র্যান্ট ডাফ, ডেভিড হেয়ার, নাকি আলেকজান্ডার ডাফ? রাজা রামমোহন রায়কে কে হেল্প করেছিল? সেটা হচ্ছে ডেভিড হেয়ার। ঠিক আছে, মনে রাখবে রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ এই দুজনকার সাহায্যে তিনি 1817 সালে কি করেছিলেন? হিন্দু কলেজের স্থাপনা করেছিলেন। ঠিক আছে, এবং 1825 সালে বেদান্ত কলেজ তার স্থাপনা করেন। নেক্সট, নিম্নলিখিত কোন জোড়া অ্যাসিড এবং কোন পদার্থে এটি পাওয়া যায় তা ভুলভাবে মিলেছে? অ্যাসকর্বিক অ্যাসিড তেঁতুল, ল্যাকটিক অ্যাসিড দই, অ্যাসিটিক অ্যাসিড ভিনিগার, অক্সালিক অ্যাসিড পালং শাক। কোনটা ভুল আছে? দেখো, অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে, তোমরা জানো তো, ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। দেখো, উত্তরটা হচ্ছে তোমার অ্যাসকর্বিক অ্যাসিড, কারণ তেঁতুলে অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায় না। তেঁতুলে যে অ্যাসিডটা পাওয়া যায় সেটা হচ্ছে তোমার টার্টারিক অ্যাসিড। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড দইতে পাওয়া যায়, দুধে পাওয়া যায়। অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে পাওয়া যায়, আর পালং শাক অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। এটা ঠিক আছে। নেক্সট, নিচের কোনটি একটি অসংগঠিত খাত? ব্যাংক, কৃষি, পুলিশ, নাকি সরকারি চাকরি? অসংগঠিত মানে যেগুলোর কোনো একটা মানে প্রপার স্ট্রাকচার নেই। দেখো, ব্যাংকের তো একটা প্রপার স্ট্রাকচার রয়েছে, যাদের মাথার উপর আরবিআই রয়েছে। পুলিশেরও তাই, সরকারি চাকরিরও তাই, বিভিন্ন যেমন এসএসসি রয়েছে, আরআরবি রয়েছে। ঠিক আছে, তাহলে কৃষির কিন্তু কোনো একটা স্ট্রাকচার নেই আমাদের দেশে, যার কারণে কৃষকরা এখনো উন্নতি করতে পারছে না। নেক্সট, হীরাকুন্দ বাঁধ কোন নদীতে নির্মিত? তোমরা সকলেই জানো মহানদীতে নির্মিত হীরাকুন্দ। এবং হীরাকুন্দ হচ্ছে ভারতের সব থেকে লম্বা বাঁধ। সব থেকে যদি বলা হয় বড় কোনটা, লার্জেস্ট, সেটা হচ্ছে তোমার টেহরি বাঁধ, উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর ওপর। ঠিক আছে, চলো আরেকবার তোমাদেরকে ব্যাচটা নিয়ে বলে দিই, তোমরা অনেকে হয়তো প্রথমে স্কিপ করে গেছো। ব্যাচটা হচ্ছে তোমার এনটিপিসি এবং গ্রুপ ডি এই দুটো পরীক্ষাকে টার্গেট করে পড়ানো হবে। প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্ট টিচার থাকবে, মানে কেউ এলো পড়িয়ে দিয়ে এলো এমনটা নয়। এমন টিচার রয়েছে যারা তোমাদেরকে বিভিন্ন স্ট্র্যাটেজি দিতে পারবে, বিভিন্ন শর্ট ফর্মুলা দেবে কি করে তোমরা এই পরীক্ষাটাকে ক্র্যাক করতে পারবে, মানে তোমরা কি করে পরীক্ষাতে সফল হতে পারবে। তার জন্য যা যা দরকার, যা যা স্ট্র্যাটেজি প্রয়োজন, যা যা মানে তোমার কি বলবো চক্রব্যূহ প্রয়োজন,
কুরুক্ষেত্রের চক্রব্যূহের চেয়েও অনেক বড় চক্রব্যূহ তোমাদেরকে হয়তো দিতে পারে, মানে এরকম ভাবে পড়লে তোমরা সফল হতে পারবে, সে সমস্ত কিছু হেল্প করা হবে। 6 মাসের কোর্স, মাত্র 1500 টাকা, সেটাও আবার ওয়ান টাইম। আচ্ছা, চক্রব্যূহ বলতে তোমরা আবার এটা ভেবে নিও না যে তোমাদেরকে 2 নম্বরে কিছু না, 2 নম্বরই নয়, তোমরা কোন রাস্তায় পড়লে বা কোন পড়াগুলোকে পড়লে, কিভাবে পড়লে বা কিভাবে করলে তোমরা পরীক্ষায় কমন পেতে পারো, সেই হিসাবে হেল্প করবে। ঠিক আছে, এটা কোনো এসএসসি নয়, ঠিক আছে, এটা হচ্ছে একটা কোচিং সেন্টার, এখানে তোমাদেরকে কোনো 2 নম্বরই কাজ করানো হয় না। প্রত্যেক সপ্তাহে 18টা ক্লাস, পিডিএফ, ইবুক এবং 15টা ফুল মক টেস্ট দেওয়া হবে। ঠিক আছে, চলো আজ এই পর্যন্ত, টাটা।